আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটটি খারিজ হয়েছে। বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আদালত প্রাঙ্গণ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বাশার, রিটটি খারিজ করা হয়েছে কিন্তু বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। আপনি পুরোটা সময় সেখানে ছিলেন, অ্যাটর্নি জেনারেলও ব্রিফ করেছেন, রিটকারী পক্ষের আইনজীবীও কথা বলেছেন। বিস্তারিত জানাবেন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। লোপা, দেখুন, এই পুরো বিষয়টি যদি শুরুতে এক কথায় বলি, যারা দর্শক রয়েছেন তাদের বুঝতে সুবিধা হবে, সেটি হচ্ছে যে রিট খারিজ হয়ে গেছে, অর্থাৎ তারা যা আবেদন করেছিলেন, প্রেয়ার যা চেয়েছিলেন তা কিন্তু হয়নি। এক, দ্বিতীয় হচ্ছে আদালত যে পর্যবেক্ষণগুলো দিয়েছেন সেই বিষয়গুলো বলতে গেলে নতুন কিছুই না, সবকিছু যা আইনে আছে, সিআরপিসি অর্থাৎ ফৌজদারি কার্যবিধি, সংবিধান, পিআরবি, এগুলোতে পুলিশকে কোথাও বল প্রয়োগ করার ক্ষেত্রে, কোথাও পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে বা পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে কি করবে না করবে, সেগুলো যে আইনে যা আছে সেগুলো মেনে চলতে কোর্ট আরেকবার মনে করিয়ে দিয়েছেন। এই পর্যবেক্ষণে তাই বলেছেন। আর এও বলেছেন যে সেখানে আইনে যা যা নেই সেগুলো পুলিশ করতে পারবে না। পুলিশ কেন, যে কোনো আইনে যা নেই নাগরিক হিসেবে তা কেউই করতে পারবে না, এটিই স্বাভাবিক। মূলত সারাংশটা হচ্ছে এই। এবার যদি আসি আজকের এই বিষয়টি নিয়ে, দেখুন, এটা নিয়ে গত একটা সপ্তাহ ধরেই কিন্তু মোটামুটি বেশ আদালত অঙ্গন উত্তপ্ত হয়ে রয়েছে। আপনি জানেন যে এর আগে সোম এবং মঙ্গলবার কিন্তু এই বিষয় নিয়ে প্রথম শুনানি হয় টানা 2 দিন। এখানে যে রিট পিটিশন ছিল, সেই রিট পিটিশনে মূলত দুটি ঘটনা ছিল, দুটি আবেদন ছিল। একটি হচ্ছে যে 6 শিক্ষার্থীকে সেখানে আটক রাখা হয়েছিল, সেই 6 শিক্ষার্থীকে কেন কোন আইনে ডিবি হেফাজতে রাখা হয়েছে সেই বিষয়টি জানতে চাওয়া হয়েছিল। আরেকটি হচ্ছে যে এই যে আন্দোলন যারা করছে তাদের উপরে গুলি না করার জন্য, বা সরাসরি লাইভ রাউন্ড যেটিকে বলা হয়, তাজা গুলি যাতে প্রাণহানি হয় সেটি না করার জন্য। এখানে একটা বিষয় খুব ভালোভাবে একটু খেয়াল করার আছে, সেটি হচ্ছে যে রিট পিটিশনটা করা হয়েছে সেই পিটিশনে এই যে গুলি না করার আদেশটা কিন্তু ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে যখন আন্দোলন হবে, যেমন যারা মারা গেছে সহিংসতায় বা গুলিবিদ্ধ হয়ে যারা মারা গেছে তাদের বিষয় না, এই যে এখন যে আন্দোলন হচ্ছে বা সামনে আরও যে আন্দোলন হবে সেই ক্ষেত্রে যাতে কোনোভাবে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ যেন গুলি ব্যবহার না করে সেই নির্দেশনাটি চাওয়া হয়েছে। তো আজকের এই যে পুরো রিট পিটিশনের উপরে যখন আলোচনা হয়, এর আগে 2 দিন হয়েছে। আপনি জানেন যে বুধ এবং বৃহস্পতিবার এই নিয়ে কোনো শুনানি হয়নি, কারণ এর মধ্যে একজন বিচারপতি অসুস্থ হয়ে গিয়েছিলেন। 2 দিন পরে আজকে আবার নতুন কার্যদিবস শুরু হলে তখন কিন্তু যখন 10 নম্বর কার্যতালিকায় ওঠে, সেই কার্যতালিকার শুরুতেই একেবারে অ্যাটর্নি জেনারেল প্রথমে এটি নিয়ে বক্তব্য দিতে ওঠেন। তিনি সেখানে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। দুটি আবেদনের একটি বিষয়, 6 শিক্ষার্থীকে যেহেতু মুক্তি দেওয়া হয়ে গেছে, তারা যার যার কার্যক্রমে ফিরে গেছেন, সুতরাং সেই বিষয়টি আজকের আর আলোচনায় ছিল না। এটি এই পিটিশনটি আগে খারিজ করে দিয়েছেন আদালত, এবং আদালত বলেছেন যে এই বিষয়টি এখন আর ধর্তব্য নয় বা সেই বিষয়টিতে আলোচনা না করার জন্য। মূল আলোচনা হয়েছে যে এই যে আইনশৃঙ্খলা বাহিনী যে বিভিন্ন জায়গায় গুলি করবে কি করবে না, বা তারা বল প্রয়োগ কিভাবে করছে, এই অভিযোগটি নিয়েই আসলে মূল আলোচনা আজকে হয়েছে। অ্যাটর্নি জেনারেল এই ব্যাপারে যখন শুনানি হচ্ছিল, তিনি অনেকগুলো বিষয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা তিনি তুলে ধরেছেন তার ভাষায়। সেটি হচ্ছে যে এই যে পুরো রিট পিটিশন যারা দায়ের করেছেন, সেই পিটিশনাররা একটি ম্যালাফাইড উদ্দেশ্যে নিয়ে, অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই পিটিশনটি দায়ের করেছেন। তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, তারা অস্থিতিশীল একটা পর্যায়ে তৈরি করার জন্য বা ধ্বংসযজ্ঞকে উৎসাহিত করার জন্য, এরকম একটি বিষয় বলতে চাওয়া হয়েছে যে এই পুরো রিট পিটিশনের একটা উদ্দেশ্য আছে। এখানে তিনি তুলে ধরেছেন, আপনি জানেন যে 2 জন পিটিশনার, এখানে 2 জনই সুপ্রিম কোর্টের আইনজীবী, একজন হচ্ছে মঞ্জুর আল মতিন এবং আইনুন নাহার। মঞ্জুর আল মতিনের ফেসবুক প্রোফাইলে কি দেওয়া হয়েছে বা ফেসবুক স্ট্যাটাস তিনি কি দিয়েছেন, সেই বিষয়টি আদালতের সামনে কিন্তু অ্যাটর্নি জেনারেল তুলে ধরে তিনি এটি প্রমাণ করার চেষ্টা করেছেন যে এই পিটিশনাররা নিজেরাই কিন্তু গতকালকে যেই 1 দফা দাবি যেখান থেকে দেওয়া হয়েছে, সেই যে শিক্ষার্থীদের আন্দোলন, সেখানেও তারা অংশগ্রহণ করেছেন। সুতরাং তাদের একটা ভিন্ন উদ্দেশ্য আছে। কিন্তু এই বিষয়টি খণ্ডন করেছেন সারা হোসেন। তিনি বলেছেন যে এখানে তাদের ব্যক্তিগত মতামতের ভিত্তিতে তারা ব্যক্তিগতভাবে ফেসবুকে কি লিখেছেন না লিখেছেন সেই বিষয়টি ধর্তব্য নয়। নাগরিক হিসেবে তারা এই কাজটি করেছেন যেখানে আইন মানা হচ্ছে না, সংবিধান, পিআরবি, সিআরপিসি পুলিশকে যে ক্ষমতা দিয়েছে তার বাইরে যে বিভিন্ন জায়গায় গুলি করা হচ্ছে। এখানে প্রমাণ হিসেবে পিটিশনাররা যেটি তুলে ধরার চেষ্টা করেছেন যে কিভাবে পুলিশ গুলি করেছে না কে গুলি করেছে, সেটি তুলতে যায় আজকে বিভিন্ন জাতীয় দৈনিকের যে প্রতিবেদন সেগুলো তুলে ধরে বলার চেষ্টা করা হয়েছে, বা আদালতে এটি তুলে ধরা হয়েছে যে এখন পর্যন্ত একটি পত্রিকার উদাহরণ দিয়ে যে সেখানে বলা হয়েছে
111 জন বা 12 জনের মতো মৃত্যুর খবর তাদের কাছে এসেছে। তার ভিতরে 173 জনের কাছে বুকে যেটি পাওয়া গেছে যে মরণঘাতী একটি গুলির চিহ্ন তারা সেখানে পেয়েছেন, এটি আদালতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কিন্তু আদালত আসলে এই যে কোনো গণমাধ্যমের প্রতিবেদন বা কোনো ভিডিও ক্লিপস, এগুলো আসলে টেকনিক্যাল ভাবে এগুলো প্রমাণিত না হওয়া পর্যন্ত এই বিষয়গুলো আদালতে খুব একটা আমলে নেওয়া হয় না। দেখুন, এখানে সর্বশেষ যে বিষয়টি এখানে খুবই গুরুত্বের সাথে বলা হয়েছে যে এই রিটটি যে খারিজ করা হচ্ছে তার পিছনের মূল যে গ্রাউন্ড সেটি হচ্ছে এই যারা রিট পিটিশন করেছেন তাদের রিটটি আসলে যথাযথভাবে উত্থাপিত হয়নি। এর আগেও কিন্তু বারবার একটা বিষয় আলোচনায় এসেছে, রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছে যে যারা রিট করেছেন তারা কেউই ভুক্তভোগী নন বা ভুক্তভোগীর কোনো পরিবার নয়। আজকেও সেই বিষয়টি এসেছিল আলোচনায়। সারা হোসেন, সেখানে ব্যারিস্টার সারা হোসেন, তিনি বলেছেন যে বাংলাদেশে অসংখ্য মামলা রয়েছে, রাজনৈতিক অনেক মামলা রয়েছে, যেগুলো রাজনৈতিক দলের কোনো কর্মী বা যে কোনো নাগরিক সেই বিষয় নিয়ে আদালতে এসেছে, আদালতে সেই বিষয়ে শুনানি হয়েছে এবং আদেশ আছে। সুতরাং তারা যে আজকে ভুক্তভোগী হতেই হবে রিট পিটিশনারদের, সেটি আসলে আইন অনুযায়ী সেটি দরকার হয় না। এই বিষয়গুলো নিয়ে আলোচনার এক পর্যায়ে আদালত কিন্তু পুরো বিষয়টি খারিজ করে দিয়েছেন, সামারিলি রিজেক্ট করে দিয়েছেন এবং তারপরে আদালত এই কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। সেই পর্যবেক্ষণে আদালত বলেছে যে পুলিশ, যেমনটি আপনি খবরেও বলছিলেন, যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী কোনো শান্তিপূর্ণ সমাবেশ বা আন্দোলনে বল প্রয়োগ করতে পারবে না, এটি আইনেও আছে। একই সাথে যদি কোনো আন্দোলন বা সমাবেশ কার্যক্রম থেকে বেআইনি কার্যক্রম হয়, ধ্বংসযজ্ঞ চালানো হয়, বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করা হয়, সেই ক্ষেত্রে কি কি বল প্রয়োগ করতে পারবে সেগুলো পিআরবি বা সিআরপিসিতে পুলিশের উল্লেখ করা আছে। সেক্ষেত্রে দেখা গেল যে পিআরবিতে কি আছে, পিআরবিতে যেমন আছে যে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে বা কোন কোন ক্ষেত্রে পুলিশ সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে, সেই বিষয়গুলো কিন্তু বলা আছে। সুতরাং আজকে কোর্ট আবার সেটি রিমাইন্ডার দিয়ে দিয়েছেন যে এগুলো করতে হলে অবশ্যই এই আইনগুলো মেনে পুলিশকে বল প্রয়োগ করতে হবে। দেখুন, জাহিদুল বাশার, আপনার কাছ থেকে বেশ কিছু তথ্য পেলাম আমরা, ধন্যবাদ আপনাকে।